দেখ প্রথম কোশ্চেনটা কি বলেছে, ১ নম্বর কোশ্চেন, ইংরেজি অডিট শব্দটা কোথা থেকে এসছে? ইংরেজি অডিট শব্দটা কোথা থেকে এসছে? ইংরেজি এই অডিট শব্দটা তোর ল্যাটিন শব্দ থেকে এসছে। মানে এই যে আমরা যে অডিট সাবজেক্টটা পড়ছি, অডিট তো একটা ইংরেজি টার্ম, এটা কোথা থেকে এসছে? এটা একটা ল্যাটিন শব্দ থেকে এসছে, ঠিক আছে? ল্যাটিন শব্দ থেকে এসছে অডিট শব্দ, ঠিক আছে তো? আচ্ছা, এই অডিট শব্দের মানে কি? অডিট শব্দটার মানে কি? ল্যাটিন শব্দ অডিট শব্দের মানে কি ছিল? শ্রবণ করা বা শোনা, ঠিক আছে? শ্রবণ করা বা শোনা। আচ্ছা, এবার এটা অ্যাকাউন্টেন্সিতে আমরা পাবো লুকা প্যাসিওলি, ঠিক আছে? লুকা প্যাসিওলি, ঠিক আছে? এই যে কম্পিউটারের যেমন জনক আছে, অর্থনীতির জনক আছে, সমস্ত জিনিসেরই কিছু না কেউ জনক আছে, ফাদার যেমন, তেমনি লুকা প্যাসিওলি কে জানিস তো? লুকা প্যাসিওলি যে ফাদার অফ অ্যাকাউন্টস। মানে অ্যাকাউন্টেন্সিতে এই কোশ্চেনটা যদি দেয়, বলে যে হিসাব বিদ্যার জনক কাকে বলে, মানে ফাদার অফ অ্যাকাউন্টস কাকে বলে? লুকা প্যাসিওলি। লুকা প্যাসিওলি হচ্ছে আমাদের, যেমন কম্পিউটার জনক কাকে বলে? চার্লস ব্যাবেজ, ঠিক আছে? তেমনি তোর অ্যাকাউন্টস এর জনক লুকা প্যাসিওলি। উনি ডবল এন্ট্রি সিস্টেম তৈরি করেছে, আর ওনার জন্যই আমরা জার্নাল শিখতে পেরেছি, ঠিক আছে? ডেভিড গেট উনিই তৈরি করেছে, ঠিক আছে তো? তো লুকা প্যাসিওলি কত সালে দুতরফা দাখিলা পদ্ধতি মানে ডবল এন্ট্রি সিস্টেম বলছে। এটা এটা অ্যাকাউন্টেন্সির জন্য খুব ইম্পর্টেন্ট। অডিট যেটা অ্যাকাউন্টেন্সির ফার্স্ট চ্যাপ্টারে আছে, খুব ইম্পর্টেন্ট। বলতে পারি যে হিসাব বিদ্যার জনক কাকে বলা হয়? লুকা প্যাসিওলিকে বলা হয় হিসাব বিদ্যার জনক। ওখানে লেখা নেই, আমি তোকে বলেইছি সব জিনিস ওখানে লেখা নেই। লুকা প্যাসিওলিকে বলা হয় হিসাব বিদ্যার জনক। লুকা প্যাসিওলিকে বলা হয় হিসাব বিদ্যার জনক। তিনি কোথাকার লোক ছিল? তিনি ইটালির লোক ছিল, তিনি ইটালির লোক ছিল। এবং কত সালে তিনি মানে তৈরি করেন দুতরফা দখলের পদ্ধতি প্রবর্তন কবে? 1494 সালে। সালটা হচ্ছে 14। এই যে কথাটা বলে, এটা অ্যাকাউন্টেন্সির জন্য খুব ইম্পর্টেন্ট। অ্যাকাউন্টসের ফার্স্ট চ্যাপ্টারে এটা আছে। তাহলে কি বললাম? লুকা প্যাসিওলি কত সালে দুতরফা দখলের পদ্ধতি প্রবর্তন করেন? 1494, ঠিক আছে? এটা তোকে পড়তে হবে, আর আমি দাগ দেওয়ার পর আমি দাগ দিয়ে দিচ্ছি, কোথায় কোথায় আছে আমি দাগ দিয়ে দিচ্ছি। এই দেখ, ফার্স্ট পেজে চলে যা। এই দেখ 1494 সালে, দেখ ভালো করে দেখ, আমি দাগ দিয়েছি, হাইলাইট করে রাখ সব। 1494 সালে ইটালির ভেনিস শহরে লুকা প্যাসিওলি সর্বপ্রথম দুতরফা দাখিলা পদ্ধতি প্রবর্তন করেন। ব্যাস এইটুকু লাইন লিখলেই হবে, ঠিক আছে? মানে পড়লেই হবে। এটা অ্যাকাউন্টেন্সির জন্য ইম্পর্টেন্ট। এটা একটা কোশ্চেন গেল। এটা 3 নম্বর এমসিকিউটা গেল। তারপর দেখ ফার্স্ট 1 আর 2 এর এমসিকিউটা বইয়ের কোথায় ছিল সেটাও আমি বলে দিচ্ছি। দেখবি, হ্যাঁ? বলছি কোন জায়গাটা ছিল। এই এই যে 2 নম্বর, পয়েন্ট নাম্বার 2 কি ছিল? অডিট শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ থেকে, যার মানে শোনা বা শ্রবণ, ঠিক আছে? লাইন লাইন মার্কিং করেছিস তো? তাহলে কটা কোশ্চেন হয়ে গেল? 3টে কোশ্চেন হয়ে গেল। এবারে লুকা প্যাসিওলি হিসাব রক্ষণের জন্য কোন পদ্ধতি প্রবর্তন করেন? এই মতো বললাম। দেখ না, তোর কোশ্চেন লুকিয়ে আছে 3 নম্বর কোশ্চেনের মধ্যে 4 নম্বর কোশ্চেন অ্যান্সার আছে। 3 নম্বর কোশ্চেন কি বলছে? লুকা প্যাসিওলি কত সালে দুতরফা দাখিলা পদ্ধতি প্রবর্তন করে? তাহলে এখানে বলতে যে লুকা প্যাসিওলি হিসাব রক্ষণের জন্য কোন পদ্ধতি প্রবর্তন করেন? দুতরফা দাখিলা পদ্ধতি, ডবল এন্ট্রি। এই আমরা যে জার্নাল করতাম না, জার্নাল করেছিলাম, জার্নালকে বলে দুতরফা দাখিলা, ডবল এন্ট্রি সিস্টেম। জার্নাল করতাম, ডবল এন্ট্রি কাকে বলে? যার একটা ডেবিট থাকবে একটা ক্রেডিট থাকবে, ডবল এন্ট্রি। তো লুকা প্যাসিওলি হিসাব রক্ষণের জন্য কোন পদ্ধতি প্রবর্তন করেন? দুতরফা দাখিলা পদ্ধতি। আচ্ছা, নিরীক্ষার প্রাথমিক উদ্দেশ্য কি? একটা চার্ট, ওই চার্ট আছে দেখ, চারটা দেখা যায়। নিরীক্ষার প্রাথমিক উদ্দেশ্য কি? দেখ, এই দেখে চারটার দিকে দেখা, চারটার দিকে দেখা, এই চারটার দিকে দেখা, এই যে নিরীক্ষার উদ্দেশ্য, তাই তো? এই দেখ, ওরা বলে নিরীক্ষার প্রাথমিক উদ্দেশ্য কি? দেখিস তো নিরীক্ষার উদ্দেশ্য, দেখ নিরীক্ষার উদ্দেশ্য ক রকমের? 2 রকমের, একটা মুখ্য উদ্দেশ্য, একটা গৌণ উদ্দেশ্য। মুখ্য উদ্দেশ্য মানে প্রাথমিক উদ্দেশ্য। প্রাথমিক উদ্দেশ্য কি? প্রতিষ্ঠানের প্রণীত হিসাবের এবং আর্থিক বিবরণী, ঠিক আছে, সত্যতা নিরূপণ করা এবং অনুমোদন করা। মানে প্রতিষ্ঠানের যে হিসাবপত্র আছে, ওর সত্যতা নিরূপণ করা, অনুমোদন করা, এটাই হচ্ছে তোর নিরীক্ষকের প্রাথমিক উদ্দেশ্য। নিরীক্ষকের প্রাথমিক উদ্দেশ্য কি বলেছে এখানে? ওরা বলেছে ভুল ত্রুটি ও মানে প্রাথমিক উদ্দেশ্য বলে ভুল ত্রুটি ও জুয়াচুরি প্রতিরোধ ও প্রতিকার করা, সত্য ও যথার্থ চিত্র প্রতিফলিত করা, আর্থিক বিবরণী তৈরি করা, এদের কোনোটিই নয়। নিরীক্ষকের প্রাথমিক উদ্দেশ্য কোনটা? এই দেখ, এই দেখ লেখা আছে, দেখ নিচে দেখ লেখা আছে প্রাথমিক উদ্দেশ্য বা মুখ্য উদ্দেশ্য, ঠিক আছে? কি বলেছে?
এই যে কোনো প্রতিষ্ঠানের লাভ ক্ষতির হিসাব তোরা সেকেন্ড সেমিস্টারে জানবি। লাভ ক্ষতির হিসাব মানে কি বলতো, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ঠিক আছে, লাভ ক্ষতির হিসাব মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং উদ্বৃত্ত বর্তমানে ব্যালেন্স শিট। সেই বোঝে আর্থিক ফলাফল, কোনো প্রতিষ্ঠানের পিএল অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট সেই প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নির্ভুল ও যথাযথ প্রকাশ করতে পারছে কিনা সেটা সেটা প্রত্যয়ন করাই হলো নিরীক্ষার প্রাথমিক উদ্দেশ্য। পয়েন্টটা নেই, দেখতেই পাচ্ছেন নিরীক্ষার প্রাথমিক উদ্দেশ্য পয়েন্টটা নেই এখানে। এখানে লেখা উচিত ছিল, এই কথাটা লেখা হচ্ছিল, কোনো মানে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থার যথাযথ চিত্র প্রকাশ করছে কিনা সেটা প্রকাশ করাই হলো নিরীক্ষার প্রাথমিক উদ্দেশ্য। ওরা অ্যান্সার কি দিয়েছে, ওরা দিয়ে নিরীক্ষার প্রাথমিক উদ্দেশ্যকে ভুল ত্রুটি ও জুয়াচুরি প্রতিরোধ ও উদ্ঘাটন করা। তো এটা তো ভুল ত্রুটি, এটা তো কি হবে, এটা তো অ্যান্সার গৌণ উদ্দেশ্য দিয়ে দিয়েছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি কোশ্চেনটা হবে প্রাথমিক উদ্দেশ্য জানতে, যে নিরীক্ষার প্রাথমিক উদ্দেশ্য কি। আমি এইমাত্র বললাম প্রাথমিক উদ্দেশ্য কোনটা, এটা দাগ দিয়ে রাখ, প্রাথমিক, এটা হচ্ছে নিরীক্ষার প্রাথমিক উদ্দেশ্য। কোনো প্রতিষ্ঠানের লাভ ক্ষতির হিসাব এবং উদ্বৃত্তবদ্ধ সেই প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা নির্ভুল ও চিত্র প্রকাশ করছে কিনা সেটা উত্তয়ন করাই হলো নিরীক্ষার প্রাথমিক উদ্দেশ্য। ঠিক আছে, এখানে আমি অ্যান্সার দেখলাম না, তাই আমি এদের কোনোটিই নয় লিখে দেবো। এদের কোনোটিই নয় লিখে দেবো, আমি অ্যান্সারটা পেলাম না বলে এদের কোনোটিই নয় লিখে। দ্য কোম্পানিজ ক্লজেস, বলছে কোম্পানিজ ক্লজেস কনসলিডেশন আইন অনুযায়ী কত সাল থেকে রেল কোম্পানিগুলোকে নিরীক্ষক নিয়োগের কথা বলা হয়েছে। মানে মানে রেল কোম্পানি, রেল তো একটা কোম্পানি, রেল কোম্পানিগুলোকে কত নিরীক্ষক নিয়োগের কথা বলা হয়। ঠিক আছে, কত সাল থেকে রেল কোম্পানিগুলোকে নিরীক্ষক নিয়োগের কথা বলা হয়, কত সাল থেকে। ঠিক আছে, তো এটা হচ্ছে 1845 সাল থেকে। দেখে দিচ্ছি কোথায় লেখা আছে, 1845 সাল থেকে। এই যে 1845 সালে দ্য কোম্পানিজ ক্লজেস কনসলিডেশন আইনে রেল কোম্পানিগুলোকে নিরীক্ষক নিয়োগের কথা বলা হয়। ঠিক আছে, কত সালে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস প্রতিষ্ঠিত হয়, কত সালে, ওই পারে ফার্স্ট পেজে আছে, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস প্রতিষ্ঠিত হয় কত সালে। 1880 সালে হবে, 1880 সালে। এই দেখ লেখা আছে 1880 সালে ইংল্যান্ডের রানী এক বিশেষ সনদের মাধ্যমে নিরীক্ষার বিভিন্ন সংগঠনগুলো একত্রিত করে একটি মাত্র প্রতিষ্ঠান, দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, তো তাহলে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস কবে প্রতিষ্ঠিত হয়, 1880 সালে। কোন বই থেকে প্রাচীনকালে ভারতের সরকারি অর্থের হিসাব রক্ষণ ও নিরীক্ষার বিশদ বিবরণ পাওয়া যায়? মহাভারত থেকে। মহাভারত থেকে কি, মহাভারতে কি এরকম লেখা ছিল কিছু? তারপর রামায়ণে কি এসব লেখা ছিল? ত্রিপিটকে এগুলো লেখা ছিল? কোথায় লেখা ছিল? অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র, প্রাচীনকালে অর্থশাস্ত্র ছিল। ঠিক আছে, তো নয়েরটা অর্থশাস্ত্র জানিস সেটা কার লেখা? কৌটিল্য, পড়েছিলি তো অর্থশাস্ত্র, হিস্ট্রিতে পড়েছিলি অর্থশাস্ত্র কার লেখা? কৌটিল্যর লেখা। কৌটিল্যর লেখা অর্থশাস্ত্র। দশেরটা ভারতে কত সালে সর্বপ্রথম যৌথ মূলধনী কোম্পানি আইন রচিত হয়? আমি বলে দিচ্ছি, দেখ শোন, আমি তোকে বলে দিচ্ছি, যখন আমরা যে বিজনেস টাইজ করছি না, বিজনেস পার্টনারশিপ হলো, এর পরের দিনই যৌথ মূলধনী কোম্পানি আরম্ভ করবো। এর পরের দিনই যৌথ মূলধনী কোম্পানি আরম্ভ। ঠিক আছে, তো তো বলছে ভারতে কত সালে সর্বপ্রথম যৌথ মূলধনী কোম্পানি রচিত হয়। দেখ আমি তোকে বলে দিচ্ছি, মানে আমরা কালকে পড়লাম না পার্টনারশিপ আইন, আমরা কালকে পরশুদিন পড়লাম যে পার্টনারশিপ আইন কত সালে লেখা ছিল, 1932, মনে পড়ছে? পার্টনারশিপ আইন ছিল 1932। তেমনি কোম্পানি আইন আছে, কোম্পানি আইন কত সালে জানিস? কোম্পানি আইন হচ্ছে তোর 1956 সালে। কত সালে কোম্পানি আইন? 1956 সালে। কিন্তু কোম্পানি আইন 1956 সালে, তুই যে কোম্পানি আইনটা পড়বি, আমরা যে কোম্পানিটা পড়বো, যৌথ মূলধনী কোম্পানি পড়বো, ওর আইনটা হচ্ছে 1956।
বর্তমানে ওই আইনটা চেঞ্জ করে এখন নতুন হয়েছে 2013 সাল। কিন্তু এখানে এরকম কোশ্চেন জানতে চাই, ওরা বলেছে কি এই যে 1956তেই কি সবার প্রথম কোম্পানি আইন চালু হয়েছে ভারতে, নাকি এর আগেও ছিল পরে চেঞ্জ করা হয়েছে? ভারতবর্ষে ইংল্যান্ডরা যখন রাজত্ব করতো তখন ওরা কোম্পানি আইন চালু করেছিল, ঠিক আছে, ওরা কোম্পানি আইন চালু করেছিল, ঠিক আছে। সেটা কোন সালে জানিস? সেটা 1857 সালে চালু করেছিল। তারপর কিছু চেঞ্জ করে 1956, আমরা যে কোম্পানি আইন চালু মানে পড়াশোনা করি, কোম্পানি আইন নিয়ে আলোচনা করি, সেটা 1956, ঠিক আছে তো। কিন্তু বলেছে কি সর্বপ্রথম, এখানে দেখ কি বলে সর্বপ্রথম বলেছে, সর্বপ্রথম যৌথমূলক কোম্পানি আইন রচিত হয় ভারতে কত সালে? 1857 সালে হবে, ঠিক আছে তো। মানে actually যে মানে ব্যাপারটা বলছি, তিনটে সাল বলে দিচ্ছি। একটা হচ্ছে 1857, একটা হচ্ছে 1956, আর একটা হচ্ছে 2013। এখন যে আমরা এখন যে আমরা কোম্পানির কাজকর্ম করি সব 2013 সাল অনুযায়ী। তো 2013 সালের আগে কোনটা করতাম? 1956, মানে 1956 আইনটা 2013 অব্দি চলেছিল, ঠিক আছে তো। আর তার আগে 1956 আগে কোন আইনটা চলতো? 1857। এখানে সর্বপ্রথম বলেছে ভারতে প্রথম কোন প্রাদেশিক সরকার নিরীক্ষকদের যোগ্যতা নির্ধারণের জন্য গভর্নমেন্ট ডিপ্লোমা ইন অ্যাকাউন্টিং জিডিএ পরীক্ষার ব্যবস্থা করে। মানে ভারতবর্ষে প্রথম কোন সরকার, মানে কোন রাজ্য বলতে পারিস, কোন রাজ্য সরকার নিরীক্ষকের যোগ্যতা নির্ধারণ করার জন্য এই জিডিএ পরীক্ষার ব্যবস্থা করে? ভারতবর্ষের কোন রাজ্য, ঠিক আছে। তো এটা কি হবে? এটা মুম্বাই হবে। আচ্ছা, তার আগে আমি এইগুলো তো খুঁজে দিতে হবে না বইতে, এইগুলো তো 8 আর 9 বইতে খোঁজার ব্যাপার নেই, এটা নর্মাল কোশ্চেন, এটা নর্মাল বুঝতেই পারছিস। 10এরটা তো আমি তোকে বলে দিই, মানে দরকার নেই বইতে কোথায় লেখা আছে, আমি তোকে মুখে বলে দিলাম, এই সুন্দর করে বলে দিলাম। 11টা এটা বলে দিচ্ছি। গভর্নমেন্ট ডিপ্লোমা ইন অ্যাকাউন্টেন্স মানে জিডিএ পরীক্ষা কে চালু করেছিল? কোন সরকার চালু করেছিল সবার? এই দেখ, তোকে বলছিলাম না, দাগ দিয়ে দাগ দিতে পারিস, এই দিক তাকা, এই দেখ, এই দেখ, দেখতে পাচ্ছিস, দেখ এই জায়গাটা স্বাধীনতার পূর্বের সময়কাল, এটা একটু বলে দিচ্ছি। বলছে স্বাধীনতার আগে যৌথ মূলধনী কারবার হিসাব পরীক্ষার জন্য ইংল্যান্ডের মতো ভারতেও আইন প্রবর্তন করা হয়। 1857 সালে ব্রিটিশ কোম্পানি আইনের অনুকরণে ভারতে যৌথ মূলধনী কোম্পানি আইন তৈরি হয়েছিল, যেটা কথা সালে? 1857 সালে, ঠিক আছে। এই আইন অনুযায়ী কোম্পানি হিসাবপত্র বছরে একবার নিরীক্ষার কথা বলা হয়। তাও আবার সেই নিরীক্ষা বাধ্যতামূলক ছিল না। 1913 সালে কোম্পানি আইনে কোম্পানি নিরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। মানে কি বললাম বুঝতে পারলি তো? তো ব্যাপারটা কি, তোকে যদি বলে সবার প্রথম যৌথ মূলধনী কোম্পানি ভারতে কবে চালু হয়েছিল, বলবি 1857 সালে, 1857 সালে, ঠিক আছে তো। হ্যাঁ, এবার বললাম জিডিএ পরীক্ষা কোন রাজ্য করেছিল? জিডিএ পরীক্ষা সবার প্রথম কোন রাজ্য নিয়েছিল? মুম্বাই, সবার প্রথম মুম্বাই বলেছিল। এই দেখ, 1918 সালে মুম্বাই, ঠিক আছে, এর প্রাদেশিক সরকার নিরীক্ষকের যোগ্যতা নির্ধারণের জন্য জিডিএ পরীক্ষার ব্যবস্থা করেছিল। আর এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারাই কিন্তু নিরীক্ষক হিসেবে নিযুক্ত হতে পারবে। তার মানে কোশ্চেনটা কি বলেছে এখানে? বলছে ভারতে কোন প্রাদেশিক সরকার সবার প্রথম জিডিএ পরীক্ষার কথা বলেছিল? বোম্বে, মুম্বাই যাকে বলা হয়, মুম্বাই। কত সালে কেন্দ্রীয় সরকার অডিটর সার্টিফিকেট রুলস প্রবর্তন করেন? কত সালে কেন্দ্রীয় সরকার অডিটর সার্টিফিকেট রুল প্রবর্তন করেন? কত সালে কেন্দ্রীয় সরকার এটা প্রবর্তন করেন? 1932 সালে। কত? 1932 সালে। কত সালে কেন্দ্রীয় সরকার এটা প্রবর্তন করেন? 1932 সালে। এই দেখ, তারপরেই লেখা আছে 1932 সালে কেন্দ্রীয় সরকার অডিটর সার্টিফিকেট রুল প্রবর্তন করে, ঠিক আছে। এই যে যেই লাইনগুলো দাগ দিচ্ছি, বেশি কিছু পড়ার দরকার নেই, এই লাইনগুলোই পড়বি, আর কিছু পড়ার দরকার নেই। কত সালে কেন্দ্রীয় সরকার অডিটর সার্টিফিকেট রুল প্রবর্তন করে? 1932 সালে। এবার কত খ্রিস্টাব্দে সিএজিআই সৃষ্টি করা হয়? তারপরের লাইনেই ছিল। এই দেখ, সিএজি, ক্যাগ বলা হয়, ক্যাগ। 1950 সালে, ঠিক আছে, 1950 সালে। দেখ কি বলছে, 1950 সালে, 1950 সালে, ঠিক আছে, দ্য কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে, কত সালে? 1950 সালে। তো এখানে কি বলেছে, কত খ্রিস্টাব্দে সিএজিআই সৃষ্টি করা হয়? 1950 সালে। 13টা হবে পি, ঠিক আছে, 13টা হবে পি। এই জিনিসগুলো করে নিই, কিছু নেই, এই লাইনগুলো দাগ দিচ্ছি, ওই লাইনগুলো পড়লেই হবে, আর কিছু দরকার নেই এখান থেকে। 14 নম্বর,
নিরীক্ষার বৈশিষ্ট্য, নিরীক্ষার তো অনেকগুলো বৈশিষ্ট্য ছিল, তার মধ্যে এর মধ্যে নিরীক্ষার বৈশিষ্ট্য কোনটি? দেখ নিরীক্ষার বৈশিষ্ট্য কি একটা, আমি তোকে বলে দিচ্ছি নিরীক্ষার বৈশিষ্ট্য কি। দেখ হিসাবের নিরীক্ষা কাকে বলে, এই অডিট কাকে বলে। ধর আজকে ধর একটা টাটা কোম্পানির মতন একটা বড় কোম্পানিতে, একটা বিশাল বড় কোম্পানি, ওর অ্যাকাউন্টস হয়েছে, পুরো অ্যাকাউন্টেন্টরা মিলে অ্যাকাউন্টস এর কাজ করেছে। এবার অ্যাকাউন্টেন্ট যে অ্যাকাউন্টস এর কাজটা করেছে সে কাজ ঠিকও হতে পারে, ভুলও হতে পারে। এই জন্য ওই টাটা কোম্পানি একজন অডিটরকে নিয়োগ করবে, সে বলবে যে আমার যে কাজ অ্যাকাউন্টস এর কাজগুলো করা হয়েছে তোমাকে এটা দেখতে হবে ঠিক না ভুল। ও সমস্ত জিনিস দেখবে, ও দেখে বলবে ঠিক হয়েছে না ভুল হয়েছে, ঠিক আছে, ঠিক হয়েছে না ভুল হয়েছে। তার আরেকটা কথা, অডিটর যে কেউ হতে পারে না, মানে কোনো কোম্পানি, একটা কোম্পানি যে অডিটর করা অডিট করাবে তাকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে, সিএ হতে হবে, ঠিক আছে। তো এখানে কি বলছে, এখানে কি বলছে তাহলে, এখান থেকে কি মনে হতে পারে নিরীক্ষার বৈশিষ্ট্য কোন পয়েন্টটা হতে পারে? হিসাবের সত্যতা যাচাই করা। না না, সবকটার অ্যান্সার পরে বলছে, আগে এক একটা করে বুঝি। নিরীক্ষার বৈশিষ্ট্য কোন, নিরীক্ষা মানে কি? হিসাবপত্র পরীক্ষা করা। নিরীক্ষা মানে কি, ধর আজকে ধর একটা বড় একটা কোম্পানিতে বেশ 10-12টা অ্যাকাউন্টেন্ট আছে, ওরা সারা বছর ধরে অ্যাকাউন্টস এর কাজ করবে। এবার ওরা যে কাজ করলো আমরা রেকটিফিকেশন করেছি, তো অ্যাকাউন্টস এর কাজ করতে গিয়ে অ্যাকাউন্টেন্ট তো অনেক ভুল করছে, তো ভুলগুলো ধরতো কে? ভুলগুলো ধরে চার্টার্ড অ্যাকাউন্ট, মানে ঠিক আছে, ওরা এসে অডিটিং করবে, সিএ এসে অডিটিং করবে, অডিটিং করলেই ভুল ধরা হবে, ওরা অডিটিং করলেই ভুলটা ধরা হবে। তার মানে কি, অডিটরের কাজটা কি হয়? হিসাবের সত্যতা যাচাই করা, হিসাবের সত্যতা যাচাই করা, সত্যতা যাচাই করবে। এই যেমন ধর মনে করার চেষ্টা কর, মেশিন কেনা হয়েছে, তুই মেশিন অ্যাকাউন্ট ডেবিট লেখার পরিবর্তে কি করবি, পারচেস অ্যাকাউন্ট ডেবিট করে দিই, এগুলো ভুল ধরবে অ্যাকাউন্টেন্ট এসে ভুলগুলো ধরবে, মানে সরি সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা অডিটর ভুলগুলো ধরবে। তাহলে অডিটরের কাজ কি, মেন বৈশিষ্ট্য হিসাবের সত্যতা যাচাই করা, এটা তো একটা পয়েন্ট হবে। আচ্ছা, প্রতিবেদন পেশ করা। এই যে অডিটর যে কাজগুলো করলো না, ওকে লাস্টে রিপোর্ট পেশ করতে হয়, রিপোর্ট, বুঝতে পারলি, একটা রিপোর্ট দিতে হবে, ঠিক আছে, একটা রিপোর্ট পেশ করতে হয়, আর বিশ্লেষণও করতে হয়। তাহলে কি কি করতে হয়? নিরীক্ষকের নিরীক্ষার বৈশিষ্ট্য কি, ওকে বিশ্লেষণ করতে হয়, সমস্ত কিছু অ্যানালাইসিস করতে হবে, তারপর হিসাবের সত্যতা যাচাই করতে হয়, প্রতিবেদন পেশ করতে, সব কটাই হবে কারেক্ট অ্যান্সার। তাহলে স্যার এখানে বইতে দেখ নিরীক্ষার বৈশিষ্ট্য দাগ দিয়েছি, পয়েন্টগুলো আমি পড়তে বলেছি। নিরীক্ষার বৈশিষ্ট্য কি, দেখ প্রথম পয়েন্ট বিশ্লেষণমুখী পরীক্ষা, এটা একটা বৈশিষ্ট্য, ঠিক আছে। তারপর বললাম না, এই যে হিসাবের সত্যতা যাচাই করা, ঠিক আছে। আর কি পয়েন্ট ছিল বল? প্রতিবেদন পেশ করা, লাস্ট পয়েন্ট, ঠিক আছে, বুঝতে পারলি তো। এই প্রতিবেদন কি ইংরেজি বলে রিপোর্ট। ধর একজন একটা টাটা কোম্পানিতে একজন একজন অডিটর গেছে, বা অডিটর ফেস, অডিটর যে হবে সে সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তাকে হতে হবে, যে অডিটর হতে হয় তাকে কিন্তু সিএ হতে হয়। অডিটিং এর কাজ করা আলাদা, একজন দেখ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছাড়া সে অডিটর হতে পারে, সিএ ছাড়া অডিটর হতে পারবে, ঠিক আছে। তো ধর একজন সিএ মানে যে একজন অডিটর গেল, ওকে রিপোর্ট পেশ করবো, কাকে রিপোর্ট পেশ করবো, টাটা কোম্পানির মালিকের কাছে রিপোর্ট পেশ করবো। তাহলে কি কি বুঝতে পারলি, নিরীক্ষার বৈশিষ্ট্য কি হচ্ছে, স্যার রিপোর্ট পেশ করতে হবে, হিসাবে সত্য আদায় করতে হবে, এবং শুধু এগুলো করলে বিশ্লেষণ করতে হবে, অ্যানালাইসিস করতে হবে সব বিষয়ে। তাহলে দাগ দিয়ে দিলাম, এই পয়েন্টগুলো পড়বি, যেগুলো দাগ দিচ্ছি সেইগুলো পড়লেই হবে, বাইরে কিন্তু পড়া দরকার। সামাজিক নিরীক্ষার উদ্দেশ্য নয়, এর মধ্যে কোনটা? তাহলে তোকে জানতে হবে সামাজিক নিরীক্ষার উদ্দেশ্য কোনগুলো। বলছে কোনটা সামাজিক নিরীক্ষার উদ্দেশ্য নয়, ঠিক আছে, সামাজিক নিরীক্ষার উদ্দেশ্য নয়। সামাজিক মানে কি, সমাজ। দেখ সামাজিক নিরীক্ষার উদ্দেশ্যগুলো কি কি লেখা আছে, এখানে লেখানো আছে সামাজিক নিরীক্ষার উদ্দেশ্য। দেখ আমি বলেছি নিরীক্ষার উদ্দেশ্য মানে যা মুখ্য উদ্দেশ্য, গৌণ, এই যে সামাজিক উদ্দেশ্য, সামাজিক উদ্দেশ্য পয়েন্ট গুলো দেখ কি হচ্ছে, শেয়ার গ্রহীতাদের স্বার্থ রক্ষা করা, এটা হচ্ছে সামাজিক নিরীক্ষার উদ্দেশ্য। এটা সামাজিক নিরীক্ষার উদ্দেশ্য, শেয়ার গ্রহীতাদের, শেয়ার গ্রহীতা মানে জানিস, আমরা যখন বিজনেস এই নেক্সট চ্যাপ্টার পড়বো, মানে নেক্সট টপিক পড়বো, ওখানে শুনবি শেয়ার গ্রহীতা কাকে বলে। যারা কোম্পানির শেয়ার কেনে, যারা কোম্পানির মালিক, কোম্পানির মালিককে বলা হয় শেয়ার গ্রহীতা, ঠিক আছে, কোম্পানির মালিক, শেয়ার হোল্ডার, কোম্পানির মালিক। তাহলে কোম্পানির নিরীক্ষার সামাজিক উদ্দেশ্য কি, কোম্পানির মালিকের স্বার্থ রক্ষা করা, কি বললাম, কোম্পানি মালিকের স্বার্থ রক্ষা করা, ঠিক আছে। তারপর জাতীয় স্বার্থ রক্ষা করা, মানে দেশের স্বার্থ রক্ষা করা, নিরীক্ষার এটা উদ্দেশ্য, সামাজিক উদ্দেশ্য এটা। তারপর কি, শ্রমিকদের স্বার্থ রক্ষা করা, ঠিক আছে, এটাও সামাজিক উদ্দেশ্যের মধ্যে পড়ে। ক্রেতাদের স্বার্থ রক্ষা করা, মানে যারা কোম্পানিতে কোনো গুডস কিনছে তাদের স্বার্থ রক্ষা করা। তারপর বিনিয়োগকারী, বিনিয়োগকারী মানে কোম্পানিতে যারা টাকা ইনভেস্ট করে তাদের স্বার্থ রক্ষা করা। আর
কোম্পানির সামাজিক দায়িত্ব আছে। পয়েন্টগুলো তোকে পড়তে হবে। পয়েন্টগুলো ভিতরের পয়েন্ট না পড়লেও চলবে, যে উপরগুলো পড়ো। নিরীক্ষার সামাজিক উদ্দেশ্য কি? শেয়ার গ্রহীতাদের স্বার্থ রক্ষা করা। জাতীয়, দেখ আমি তোকে বলছি যে আমার আমার একটা কোম্পানি আছে, নিরীক্ষাদার, আমি একজন অডিটর হিসেবে গেছি, অডিটর। আমার কাজ কি হবে? তুমি যেই কোম্পানি অডিটর হিসেবে গেছো, সেই কোম্পানি যারা কি বলবো, যারা মানে গুডস কিনতে আসে, তাই তো, মানে কাস্টমার, ওদের স্বার্থ রক্ষা করো, দেশের স্বার্থ রক্ষা করো, কোম্পানির যারা মালিক তাদের স্বার্থ রক্ষা করো, ঠিক আছে, যে বিনিয়োগকারী তাদের স্বার্থ রক্ষা করো, ঠিক আছে তো? তো বোঝাই যাচ্ছে ব্যাপারটা, শ্রমিকদের স্বার্থ রক্ষা করো। এইগুলো হচ্ছে কাজ। তাহলে তুই বুঝতে পারলি এখানে বলছে কোনটা সামাজিক নিরীক্ষার উদ্দেশ্য নয়, কোনটা। তা সামাজিক, দেখ, শেয়ার বই স্বার্থ রক্ষা করা সামাজিক উদ্দেশ্য, সম্ভোগকারীদের স্বার্থ রক্ষা করা, সম্ভোগকারী কাকে বলে? এই আমরা দোকানে, কোম্পানিতে যারা কিছু গুডস কিনতে যায়, তাদেরকে কি বলে? ক্রেতা। ক্রেতাদের স্বার্থ রক্ষাকে করাকে বলা হয় সম্ভোগকারীদের স্বার্থ রক্ষা করা, ঠিক আছে তো? আচ্ছা, তারপর জাতীয় সম্পদের, মানে জাতীয় সম্পদের অপচয় বন্ধ করা, দেশের স্বার্থ রক্ষা করা। তা তিনটেই ঠিক আছে, ঠিক নয় কোনটা? প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে, ঠিক নয়। নেক্সট, কোম্পানি আইন অনুযায়ী, এটা খুব ভালো কোশ্চেন, কোম্পানি আইন অনুযায়ী গড় মুনাফার কত শতাংশ কমপক্ষে সামাজিক কাজে ব্যয় করতে হয়? কোম্পানি আইন অনুযায়ী, মানে কোম্পানির আইন অনুযায়ী গড় মুনাফা, মানে কোম্পানি যত পার্সেন্ট প্রফিট হয়েছে, সেই প্রফিটের কত পার্সেন্ট সামাজিক কাজে, মানে সমাজের জন্য ব্যয় করতে হবে? 2%। 2%। এই যে কোম্পানির সামাজিক দায়িত্ব, দেখিস তো, এটা কি লেখা আছে? এই দেখ, গড় মুনাফার 2% কমপক্ষে সামাজিক কাজে ব্যয় করতে হবে, ঠিক আছে? গড় মুনাফার কম করে 2% সামাজিক কাজে ব্যয় করতে হবে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে, গড় মুনাফার কম করে 2% সামাজিক কাজে ব্যয় করতে হবে। তাহলে এইগুলো করতে হবে। কারবারের মালিকের দিক থেকে নিরীক্ষার সুবিধা কি? মালিকের দিক থেকে নিরীক্ষার সুবিধা কি? তাহলে করতে হবে নিরীক্ষার সুবিধাগুলো পর, আগে নিরীক্ষার সুবিধাগুলো দেখিয়ে দিই। মালিকের দিক থেকে পড়বো, হ্যাঁ, সেই চারটা পড়লে হবে, চার। মালিকের দিক থেকে, এই যে মালিকের দিক থেকে নিরীক্ষার সুবিধা, মালিকের দিক থেকে কি কি লেখা আছে? দেখ কি হচ্ছে, হিসাবের যথার্থতা করা, অংশীদারি কারবারে বহু সমস্যার সমাধান করা, শেয়ার গ্রহীতাগণের নির্ভরশীলতা, মূলধনের যথাযথ ব্যবহার করা, আর কি, শ্রমিক মালিকের মধ্যে যদি ঝামেলা হয় সেটা সমাধান করা। এটা হচ্ছে নিরীক্ষার সুবিধা, মালিকের দিক থেকে সুবিধা। বলছে মালিকের দিকে দিকে সুবিধা কোনটা কোনটা হবে এখানে? হিসাবের যথার্থতা একটাই তো হচ্ছে, তাই তো? 17টা বি হচ্ছে। 18টা কি বলেছে? আভ্যন্তরীণ নিরীক্ষক একজন। আভ্যন্তরীণ নিরীক্ষক কি এটা? এটা কি প্রতিষ্ঠানের কর্মী? আভ্যন্তরীণ নিরীক্ষক এটা কি সরকার মনোনীত ব্যক্তি, নাকি নিরপেক্ষ তৃতীয় ব্যক্তি, তো আভ্যন্তরীণ নিরীক্ষক কে হয়? আভ্যন্তরীণ নিরীক্ষক হচ্ছে প্রতিষ্ঠানের কর্মী হয়। আভ্যন্তরীণ নিরীক্ষক কি হয়? প্রতিষ্ঠানের কর্মী। তারপর কি হয়? বিধিবদ্ধ নিরীক্ষার কাজে যুক্ত নিরীক্ষণ পেশাগত যোগ্যতা কি? বিধিবদ্ধ নিরীক্ষার কাজে যদি যুক্ত হতে হও, তাহলে নিরীক্ষার নিরীক্ষকের পেশাগত যোগ্যতা কি থাকা উচিত? সিএ হতে হবে, সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে। বিধিবদ্ধ নিরীক্ষার কাজে যুক্ত হতে গেলে নিরীক্ষকের পেশাগত যোগ্যতা কি থাকা উচিত? তোমার সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে। একজন নিরীক্ষকের ব্যক্তিগত যোগ্যতা, একজন এইগুলো, এই যে পয়েন্টটা কোথায় পাবি? যোগ্যতা, নিরীক্ষকের যোগ্যতা, এই পয়েন্টগুলো আছে। নিরীক্ষকের যোগ্যতা বলে একটা পয়েন্ট ছিল, দেখ, নিরীক্ষকের যোগ্যতা, সেখানে এই জিনিসগুলো পেয়ে, নিরীক্ষকের যোগ্যতার
বলছে একজন নিরীক্ষকের ব্যক্তিগত যোগ্যতা বা গুণ কি? আইনের জ্ঞান, ভাষা সম্পর্কে জ্ঞান, ঠিক আছে তো, তারপরে হিসাব শাস্ত্রে গভীর জ্ঞান, সততা ও বুদ্ধিমত্তা। একজন নিরীক্ষকের ব্যক্তিগত যোগ্যতা কি থাকা উচিত? একজন নিরীক্ষকের ব্যক্তিগত যোগ্যতা থাকা উচিত সততা ও বুদ্ধিমত্তা থাকা উচিত, ব্যক্তিগত যোগ্যতা। কোনো বিশেষ আইনে কোনো বিশেষ আইনে নিযুক্ত নিরীক্ষককে কি বলা হয়? কোনো বিশেষ আইনে যে নিরীক্ষক যে নিযুক্ত থাকে, নিযুক্ত নিরীক্ষককে কি বলা হয়? আভ্যন্তরীণ নিরীক্ষক, বাহ্যিক নিরীক্ষক, বিধিবদ্ধ নিরীক্ষক, পরিব্যয়ী নিরীক্ষক। এটা হবে হচ্ছে তোর বিধিবদ্ধ নিরীক্ষক, বিধিবদ্ধ নিরীক্ষক। হিসাবের নির্ভুলতা যাচাই করা নিরীক্ষা ব্যবস্থার কি? হিসাবের নির্ভুলতা যাচাই করা নিরীক্ষার মুখ্য উদ্দেশ্য, গৌণ উদ্দেশ্য, সামাজিক উদ্দেশ্যের তো কোনো কোশ্চেনই উঠছে না, ঠিক আছে। এটা হচ্ছে হিসাবের নির্ভুলতা যাচাই করা, এটা হচ্ছে মেন উদ্দেশ্য, এটাই মেন। মানে একজন নিরীক্ষকের, আমাকে যদি কেউ যদি বলে অডিটরের কাজ কি, হিসাব ঠিক করা, ঠিকঠাক হিসাব বের করা, এটাই হচ্ছে নিরীক্ষকের কাজ। অর্থাৎ হিসাবের নির্ভুলতা যাচাই করা। অডিট শব্দটা এসছে একটা ল্যাটিন শব্দ কোথা থেকে, এই বলেছিলাম না অডিট। এই যে অডিট 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 এর মানে হচ্ছে শোনা, শ্রবণ করা। প্রথম যেখানে অডিটের নিরীক্ষার যেখানে ডেফিনেশন ছিল সেখানে লেখা ছিল। ভারতে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আইন কবে প্রবর্তিত হয়? ভারতে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আইন প্রবর্তিত হয় 1949 সালে। কবে? 1949 সালে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আইন প্রবর্তিত হয়। আভ্যন্তরীণ নিরীক্ষককে নিযুক্ত করে কে? সরকার নিযুক্ত করে, শেয়ার গ্রহীতা, পরিচালক, পাওনাদার। তো আভ্যন্তরীণ নিরীক্ষককে নিযুক্ত করে কে? আভ্যন্তরীণ নিরীক্ষককে নিযুক্ত করে পরিচালকরা, পরিচালকরা হবে, পরিচালক। পরিচালক মানে কোম্পানিতে ডিরেক্টর থাকে, ডিরেক্টররা নিয়োগ করে আভ্যন্তরীণ নিরীক্ষক। আভ্যন্তরীণ নিরীক্ষককে সরকার নিয়োগ করে না, মালিক নিয়োগ করে না, মানে কোম্পানির মালিক নিয়োগ করে না, পাওনাদার নিয়োগ করে কি? কোম্পানির ডিরেক্টর। পরিব্যয় নিরীক্ষার কাজে যুক্ত একজন নিরীক্ষকের পেশাগত যোগ্যতা কি? পরিব্যয় নিরীক্ষার কাজে যুক্ত হতে গেলে, পরিব্যয় নিরীক্ষার কাজে যুক্ত হতে সিএ না, পরিব্যয় নিরীক্ষার কাজে যুক্ত হতে গেলে সিএমএ, সিএমএ হতে হয়, আইসিডব্লিউ, ঠিক আছে। মানে এখানে বলেছে পরিব্যয় নিরীক্ষা, ঠিক আছে, পরিব্যয় নিরীক্ষা। কেউ যদি মনে করেন আমি কোনো জায়গার কস্ট অডিট করবো, তাকে সিএমএ হতে হয়, সিএমএ কোর্স করতে হয়, ঠিক আছে। সিএমএ ফুল ফর্ম হচ্ছে কস্ট ম্যানেজ অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে, কস্ট ম্যানেজ অ্যাকাউন্টেন্ট, আইসিডব্লিউ। তারপর হচ্ছে ভারতে কোম্পানির হিসাব নিরীক্ষা করা বাধ্যতামূলক করা হয়, ঠিক আছে। ভারতে কোম্পানির হিসাব নিরীক্ষা করা বাধ্যতামূলক করা হয় কত সালে? 1845 সালে, ঠিক আছে। 1900 সালে, 1913 সালে, এদের কোনোটিই নয়। এটা হবে 1913 সালে, 1913 সালে, 1913 সালে ভারতে কোম্পানির হিসাব নিরীক্ষা করা বাধ্যতামূলক করা হয়েছিল। নিরীক্ষার কাজ কি? নিরীক্ষার কাজ হিসাব তৈরি করা, আর্থিক বিবরণী প্রস্তুত করা, প্রণীত হিসাব পরীক্ষা করা, এদের কোনোটিই নয়। দেখ এ আর বি তো হচ্ছে না তোর অ্যান্সার, এটা বুঝেই গেলি, এ আর বি তো হবে না। নিরীক্ষার কাজ অ্যাকাউন্টেন্ট নিরীক্ষা, মানে অ্যাকাউন্টস করেছে ওই সেই গুলো ঠিক করে চেকিং করে, কাজ চেকিং করা মানে পরীক্ষা করা, প্রণীত হিসাব পরীক্ষা করা, সি হবে। কোনটি নিরীক্ষার সুবিধা নেয়? এর মধ্যে কোনটা নিরীক্ষার সুবিধার মধ্যে পড়ে না? হিসাবের ভুল ত্রুটি ও জুয়াচুরি উদ্ঘাটন ও নিবারণ করা, প্রতিষ্ঠানের সত্য ও যথার্থ আর্থিক অবস্থার চিত্র প্রকাশ করা, ঠিক আছে তো, ব্যবস্থাপনা দক্ষতা কার্যকারিতা পরীক্ষা করা, আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ দক্ষতা পরীক্ষা করা। এর মধ্যে নিরীক্ষার কোনটা সুবিধা নেই, মানে নিরীক্ষার অসুবিধা কোন? হ্যাঁ, নিরীক্ষার অসুবিধাটা দেখতে হবে, সুবিধা নেই মানে অসুবিধা। কোনটা এর মধ্যে কোনটা নিরীক্ষার অসুবিধার মধ্যে পড়ে? এদের কি কি অসুবিধা আছে? মানে চারটা নিরীক্ষার অসুবিধা কি কি দিয়েছে দেখ। প্রণীত হিসাবে ভুল ত্রুটি বা চুয়াচুরি উৎপাদনে অনিশ্চয়তা, ভুল ত্রুটি বা চুয়াচুরি উৎপাদনে অনিশ্চয়তা, দক্ষ নিরীক্ষকের অভাব, ঠিক আছে। তারপর সঠিক তথ্য পরিবেশনের অভাব, পরিচালনগত অদক্ষতা প্রকাশ অক্ষমতা, এই যে একটা ছিল ওখানে দেখ, পরিচালনগত অদক্ষতা প্রকাশ অক্ষমতা, ময়না তদন্ত নিরীক্ষা করা, সব সময় সব উদ্দেশ্য পূরণ সম্ভব নয়। তাহলে এখানে কি হতে পারে? নিরীক্ষার কোনটা সুবিধা না অসুবিধা কোনটা? এই ব্যবস্থাপনা দক্ষতা ও কার্যকারিতা পরীক্ষা করা। সিএজি কিছুক্ষণ আগেই বললাম, সিএজিআই ফুল ফর্ম কি? কন্ট্রোলার অডিট জেনারেল ইন ইন্ডিয়া, আছে কোথাও? কন্ট্রোলার অডিট জেনারেল ইন্ডিয়া, অডিট জেনারেল, হ্যাঁ। এই দেখ 30-এরটা কি হচ্ছে, 30-এর কোশ্চেনের অ্যান্সারটা কত হচ্ছে? এ বললাম না, কন্ট্রোলার অডিট জেনারেল ইন্ডিয়া, 30-এরটা এ হচ্ছে কন্ট্রোলার
অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। কোন নিরীক্ষায়, বলছে কোন নিরীক্ষার সীমাবদ্ধতা নয়, কোনটা বলছে আমাদের কোনটা নিরীক্ষার অসুবিধা নয়, এর মধ্যে কোনটা নিরীক্ষার অসুবিধা নয়, ঠিক আছে, এর মধ্যে কোনটা নিরীক্ষার অসুবিধা নয়। যেমন দেখ, পরিচালনা অদক্ষতা প্রকাশ পায় না, সকল তথ্য না পাওয়া, হিসাবের নির্ভুলতা বিষয়ে অনিশ্চয়তা, ঠিক আছে, এইগুলো সব অসুবিধার মধ্যে অসুবিধা নয়। কোনটা প্রতিষ্ঠানের সত্য যথার্থ আর্থিক অবস্থা চিত্ত প্রকাশ, প্রতিষ্ঠানের সত্য ও যথার্থ আর্থিক অবস্থা চিত্ত প্রকাশ সুবিধার মধ্যে পড়ে। নিরীক্ষার গৌণ উদ্দেশ্য কোনটা, ভুল ত্রুটি ও জুয়াচুরি উদ্ঘাটন করা, ভুল ত্রুটি ও জুয়াচুরি উদ্ঘাটন করা, উদ্দেশ্যটা বি হবে। 33, কোনগুলো নিরীক্ষার অসুবিধা বলে গণ্য হয়, এর মধ্যে নিরীক্ষার অসুবিধা কোনটা, সকল তথ্য না পাওয়া অসুবিধা, হিসাবে নির্ভুলতার বিষয়ে অনিশ্চয়তা অসুবিধা, পরিচালন অদক্ষতা প্রকাশ না পাওয়া অসুবিধা। তাহলে অসুবিধা কোনটা, সবকটাই অসুবিধা। আইসি এর ফুল ফর্ম কি জানি, আমি বলবো দেখার আগে দেখ, আই মানে ইনস্টিটিউট, আই মানে ইনস্টিটিউট, ঠিক আছে, সি এ মানে কি, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তাহলে তুই জানি কোনটা হবে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোন অপশনটা লেখা, চার্টার্ড অ্যাকাউন্টেন্টটা কি লেখা আছে, দেখ কোনটায় আছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট লেখা, সি, ব্যাস হয়ে গেল। আইসিআই ফুল ফর্ম তোর অ্যাকাউন্টসে দেবে, আইসিআই ফুল ফর্ম কি বলবি, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া। কোনটি একজন নিরীক্ষকের সাধারণ গুণ নয়, এর মধ্যে নিরীক্ষকের কোনটা সাধারণ গুণ নয়, ঠিক আছে, দেখ সাধারণ একজন অডিটরের সাধারণ গুণ কোনগুলো থাকা উচিত, ভাষা সম্পর্কে জ্ঞান থাকা, ভাষা ল্যাঙ্গুয়েজ জানা, এটা সাধারণ জ্ঞান। ধৈর্যশীল মানে পেশেন্স রাখা, এটা সাধারণ জ্ঞান। আইন সম্পর্কে নলেজ, এটাও সাধারণ জ্ঞান। বলছে কোনটা সাধারণ গুণ নয়, কোনটা সাধারণ গুণ নয়, এই যে হিসাব শাস্ত্রে গভীর জ্ঞান, এটা সাধারণ গুণের মধ্যে পড়ে না। নিরীক্ষকের কাজের ধরন কি, নিরীক্ষক কি ধরনের কাজ করে, নিরীক্ষক গঠনমূলক বিশ্লেষণ করবে, ঠিক আছে, নিরীক্ষক নিরীক্ষক কি রকমের কাজ করে, গঠনমূলক না বিশ্লেষণ, মানে অ্যানালাইসিস করে, নিরীক্ষার বৈশিষ্ট্যের মধ্যে প্রথম পয়েন্ট ছিল না বিশ্লেষণ করবে। অডিট, অডিটের মানে কি, কিছুক্ষণ আগে বলেছিলাম অডিট মানে কি বলেছিলাম, পরীক্ষা করা, নিরীক্ষা করা, পর্যবেক্ষণ করা, তদন্ত করা। অডিট শব্দটির বাংলা প্রতিশব্দ, বলছে অডিট মানে কি, অডিট মানে কি, অডিট মানে জানি, অডিট মানে নিরীক্ষা, বই সাবজেক্টের উপরে বইয়ের নামই লেখা আছে নিরীক্ষা। দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টস, ওয়ার্কস অ্যাকাউন্টস অ্যাক্ট কবে তৈরি হয়, মানে এখানে আইসিআই বলেনি, আইসিআই 1949 সালে, আইসিএআই 1949 সালে, যেগুলো সিএ ইনস্টিটিউট কবে চালু হয়েছে 1949, ওটা হচ্ছে আইসিআই। কিন্তু এখানে বলছে, এখানে কি বলছে, কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্ট, কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্ট, এটা 1959 সালে, ঠিক 10 বছর পর, ঠিক 10 বছর পর 1959 সালে হবে, এটা 1959 সালে হবে, ঠিক আছে। নিরীক্ষার গৌণ উদ্দেশ্য কি, নিরীক্ষার গৌণ উদ্দেশ্য কিছুক্ষণ আগে বললাম, ভুল ত্রুটি ও জুয়াচুরি উৎপাদন করা এবং সেইগুলোকে প্রতিরোধ করা, তাই তো, তাহলে কি হতে পারে অ্যান্সার বল, এ আর বিন্দুগুলি, এ আর বিন্দুগুলি হচ্ছে। এখনো পর্যন্ত আমি কি দেখলাম, এই এই যে দেখ, আমি 39টা কোশ্চেন করতে গিয়ে দেখলাম কি কি পয়েন্ট আছে, তাই না, এখানে খুব বেশি এমন কি কোশ্চেন নেই, ওই যে প্রথম পাতাটাই মেনলি আছে, প্রথম পাতাটাই মেনলি আছে, ওই যে হিস্ট্রি গুলো মানে স্টোরিটা আছে, তারপর ধর অডিট কথাটা কোথা থেকে এসছে, অডিট মানে কি, ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে, তারপর আর কি দেখলাম যে নিরীক্ষার বৈশিষ্ট্য থেকে কিছু পয়েন্ট এসছে, নিরীক্ষার উদ্দেশ্য সুবিধা অসুবিধা, এর মধ্যে এসছে। আর নিরীক্ষকের যোগ্যতা, নিরীক্ষা কি, নিরীক্ষা হলো কোন নিরপেক্ষ তৃতীয় ব্যক্তি দ্বারা হিসাবের পরীক্ষা, হিসাব রক্ষককে দিয়ে পুনরায় হিসাব পরীক্ষা করা, অভিজ্ঞ করণিককে দিয়ে হিসাব পরীক্ষা করা, মালিকের আস্থাভাজন ব্যক্তির দ্বারা তোর হিসাব পরীক্ষা করা। নিরীক্ষা কি, অডিট জিনিসটা কি, বলছে অডিট জিনিসটা কি, অডিট জিনিসটা কি, বলছে দেখ, হিসাব রক্ষককে দিয়ে পুনরায় হিসাব পরীক্ষা করা, না না না, তারপর হচ্ছে অভিজ্ঞ করণিককে দিয়ে হিসাব পরীক্ষা করা, না, অভিজ্ঞ, তারপর মালিকের আস্থাভাজন ব্যক্তির দ্বারা হিসাব পরীক্ষা করা, না, মালিক যাকে ভরসা করে তাকে দিয়ে হিসাব পরীক্ষা করা, না। নিয়মটা কি, নিরীক্ষা জিনিসটা কি, নিরীক্ষা হচ্ছে এমন একটা জিনিস যেটা কোন নিরপেক্ষ, নিরপেক্ষ লোককে দিয়ে করাতে হবে, নিরপেক্ষ মানে বলতে পারি তো, নিরপেক্ষ লোককে দিয়ে করাতে হবে, ঠিক আছে। তাহলে নিরপেক্ষ তৃতীয় ব্যক্তিকে দিয়ে যদি হিসাব পরীক্ষা করা হয় তাকে বলা হয় তোর নিরীক্ষা।
কত সালে রেল কোম্পানিতে নিরীক্ষক নিয়োগের কথা বলা যায়? আমি আগেই বলেছিলাম, বল কত সালে, তো বলেছিলাম কত সালে রেল কোম্পানিতে নিরীক্ষক নিয়োগের কথা বলা হয়েছিল? 1845 সালে। দেখে নেন, 1845 সালে। লেনদেনগুলি লিপিবদ্ধ করে, লেনদেনগুলি লিপিবদ্ধ করে রাখার জন্য যে সকল হিসাব বা দলিলপত্র থাকে, ঠিক আছে, তাদের সঠিক ও সম্পূর্ণভাবে লেনদেনের স্বরূপ প্রকাশ পাচ্ছে কিনা তা পরীক্ষা করাই হলো নিরীক্ষা। এই কথাটা কে বলেছিল? এই কথাটা কে বলেছিল? দেখ, অ্যাকচুয়ালি নিরীক্ষার যে সংজ্ঞা দিয়েছিল তোর বইতে, দুজনের নামই আছে। নিরীক্ষার সংজ্ঞা দুজন দিয়েছিল, একটা স্পাইসার এন্ড পেগলার আর এল আর টেক্স। এই দুজনের মধ্যেই অ্যান্সার হবে। বাকি দুজন কিন্তু দেয়নি নিরীক্ষার সংজ্ঞা, এরা দুজন কিন্তু সংজ্ঞা দেয়নি। তাহলে স্পাইসার এন্ড পেগলার এন্ড এল আর টেক্স, ঠিক আছে? তো তো 42 কি হবে? এটা ট্রিক্স বলেছিল। দেখে নে ট্রিক্স কি বলেছিল। ট্রিক্স বলেছিল নিরীক্ষা কাকে বলে, দেখ। ট্রিক্স কি বলেছিল? লেনদেনগুলি লিপিবদ্ধ করে রাখার জন্য যে সকল হিসাব বা দলিলপত্র থাকে, তাদের সঠিক ও সম্পূর্ণভাবে লেনদেনের প্রকৃত স্বরূপ প্রকাশ পাচ্ছে কিনা সেটা পরীক্ষা করাই হলো নিরীক্ষা। এটা টিক্স বলেছিল, টিক্স। কোনটি এর মধ্যে নিরীক্ষার বৈশিষ্ট্য নয়? কোনটা নিরীক্ষার বৈশিষ্ট্য নয়? কোনটা? হিসাব পরীক্ষা করা, তারপর প্রামাণ্য দলিল সংগ্রহ করা, হিসাবের সত্য যাচাই করা, প্রতিবেদন পেশ করা। প্রতিবেদন পেশ করা নিরীক্ষার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। হিসাবের সত্য যাচাই করা তোর নিরীক্ষার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। হিসাব পরীক্ষা করা বৈশিষ্ট্য। প্রামাণ্য দলিল সংগ্রহ করা, ঠিক আছে? 43-এর অ্যান্সারটা কি হতে পারে? যে এর মধ্যে কোনটা নিরীক্ষার বৈশিষ্ট্য নয়? হিসাব পরীক্ষা করা নিরীক্ষার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। প্রামাণ্য দলিল সংগ্রহ করা, এটাও নিরীক্ষার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। প্রামাণ্য দলিল সংগ্রহ করা নিরীক্ষার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। হিসাবের সত্যতা যাচাই করা, ঠিক আছে, এটা নিরীক্ষার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। আর একটা কি বলেছে? প্রতিবেদন পেশ করা, এটা ওদের নিরীক্ষার বৈশিষ্ট্য। চারটেতে নিরীক্ষার বৈশিষ্ট্য হচ্ছে, চারটেতে নিরীক্ষার বৈশিষ্ট্য হতে পারে। আমাদের কোনটি নিরীক্ষার বৈশিষ্ট্য নয়? না, একটু কোশ্চেনটা ভুল আছে। তাহলে এখানে কোশ্চেনটা একটু চেঞ্জ করে দেবে, এর মধ্যে কোনটি নিরীক্ষার বৈশিষ্ট্য, এর মধ্যে কোনটি নিরীক্ষার বৈশিষ্ট্য, ঠিক আছে? পাশে বইয়ের মধ্যে লিখে নেয় সবগুলি, বইয়ে লিখে রাখ সবগুলি, অ্যান্সারও সবগুলি, সবগুলোই কারেক্ট আছে। নিরীক্ষার বৈশিষ্ট্য সবগুলো হবে। কোনটি নিরীক্ষার হিসাব সংক্রান্ত উদ্দেশ্যের মধ্যে পড়ে না? ঠিক আছে, হিসাব সংক্রান্ত উদ্দেশ্যের মধ্যে কোনটা পড়ে না? ঠিক আছে, হিসাব সংক্রান্ত উদ্দেশ্যের মধ্যে কোনটা পড়ে না বলছে? নিরীক্ষার তো উদ্দেশ্যগুলো পড়ালাম, মুখ্য উদ্দেশ্য, গৌণ উদ্দেশ্য। তো হিসাব সংক্রান্ত উদ্দেশ্যের মধ্যে কোনটা পড়ে না? দেখ, হিসাব সংক্রান্ত উদ্দেশ্যের মধ্যে কি কি পড়ে আমি তোকে বলে দিচ্ছি। হিসাব সংক্রান্ত উদ্দেশ্যের মধ্যে পড়ে এই হিসাবের ভুল ত্রুটি অনুসন্ধান করা, এটা হিসাব সংক্রান্তের মধ্যে পড়ে। হিসাবের চুয়াচুরি বা কারচুপি উদ্ঘাটন করা, ঠিক আছে, এটাও পড়ে। ভুল ত্রুটি ও চুয়াচুরি যাতে না করে, এটাও পড়ে। এই তিনটেই কিন্তু হিসাব সংক্রান্ত উদ্দেশ্যের মধ্যে পড়ে। শেয়ার হোল্ডারের স্বার্থ সুরক্ষিত করা, এটা তো সামাজিক উদ্দেশ্য, এটা সামাজিক উদ্দেশ্য। তাহলে কারেক্ট অ্যান্সার হবে এটা, টিকটা হবে কারেক্ট অ্যান্সার। কোনটি নিরীক্ষা সামাজিক উদ্দেশ্যের মধ্যে পড়ে না? বলে কোনটা সামাজিক উদ্দেশ্যের মধ্যে পড়ে না? এই যে, এই দেখ, হিসাবের ভুল ত্রুটি উদ্ঘাটন করা সামাজিক উদ্দেশ্যের মধ্যে পড়ে না, বাকিটা সামাজিক উদ্দেশ্য। কোনটি নিরীক্ষার গুরুত্ব নয়? এর মধ্যে নিরীক্ষার গুরুত্ব কোনটা নয়? আদালতে গ্রহণযোগ্যতার অভাব, ঠিক আছে, আদালতে নিরীক্ষার গুরুত্বের মধ্যে পড়ে কি? ভুল ত্রুটি উদ্ঘাটন করা নিরীক্ষার গুরুত্ব, ঋণ সংগ্রহের সুবিধা, আর প্রকৃত ও ন্যায্য আত্মিক চিত্ত প্রকাশ করা। তাহলে নিরীক্ষার গুরুত্ব গুলো তোকে দেখতে হবে। নিরীক্ষার গুরুত্বের পয়েন্টটা দেখ। নিরীক্ষার গুরুত্বের মধ্যে একটা পয়েন্ট ছিল ভুল ত্রুটি উদ্ঘাটন করা, নিরীক্ষার গুরুত্বের মধ্যে পড়ে। প্রকৃত ও ন্যায্য আর্থিক চিত্ত প্রকাশ করা নিরীক্ষার গুরুত্বের মধ্যে পড়ে। ঋণ সংগ্রহের সুবিধা তো নিরীক্ষার গুরুত্বের মধ্যে পড়ে। তিনটি নিরীক্ষার গুরুত্ব, ঠিক আছে? নিরীক্ষার সুবিধা কি? নিরীক্ষিত হিসাব আদালতে গ্রহণযোগ্য, বলছে নিরীক্ষিত হিসাব আদালতে গ্রহণযোগ্য। নিরীক্ষিত হিসাবের ভিত্তিতে বীমা প্রতিষ্ঠান বীমা সংক্রান্ত দাবি নিষ্পত্তি করে। আর ব্যাংক কর্তৃক কোনো প্রতিষ্ঠানে, ঠিক আছে, ঋণদানের ক্ষেত্রে সেই বোঝে নিরীক্ষিত হিসাব ভীষণভাবে সাহায্য করে। তার মানে এখানে নিরীক্ষার সুবিধা সবকটাই হবে, এখানে নিরীক্ষার সুবিধা সবকটাই হবে। এখানে তুই একবার পড়ে নিবি নিরীক্ষার সুবিধাগুলো কি কি।
এই চারটা বললেই হবে, এই যে চারটা বললেই হবে, এই চারটা বললেই হবে, ঠিক আছে। নিরীক্ষার সুবিধা মতো করবো। কোনটি নিরীক্ষকের পেশাগত অযোগ্যতা বলে মনে করা হয়? কোনটা পেশাগত অযোগ্যতার মধ্যে পড়ে? নিরীক্ষকের কোনটা পেশাগত অযোগ্যতার মধ্যে পড়ে? যদি কোনো ব্যক্তি আদালতের রায়ে পাগল বলে গৃহীত হয়, এটা পেশাগত অযোগ্যতা, ঠিক আছে। পেশাগত অযোগ্যতার মধ্যে এটাই পড়ে। তারপর কি বলেছে, নিচে কোনটি নিরীক্ষকের অযোগ্যতা বলে বিবেচিত হয় না? কোনটা অযোগ্যতা বলে বিবেচিত হবে না? বলছে সতর্ক দৃষ্টিভঙ্গি, ঠিক আছে, এটা অযোগ্যতা বলে বিবেচিত হবে না, ঠিক আছে। সতর্ক দৃষ্টিভঙ্গি, এটাকে যোগ্যতা বলবো, এটাকে যোগ্যতা বলবো। যান্ত্রিক হিসাব নিকাশের অজ্ঞতা, তারপর যান্ত্রিক হিসাব নিকাশ অজ্ঞতা মানে তার কম্পিউটার নলেজ নেই নিরীক্ষকের, টেকনোলজির নলেজ নেই, তাহলে তো এটা তো তার সত্যি অযোগ্যতা, এটা অযোগ্যতা বলছে, এটা অযোগ্যতা বলে বিবেচিত হবে, ঠিক আছে। তারপর যে ভাষা জ্ঞানের অভাব, ভাষা জানে না, তাহলে ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে নলেজ নেই, তাহলে তো এটা অযোগ্যতা। সততার অভাব, এটা তো অযোগ্য, তাহলে কি? তাহলে সতর্ক দৃষ্টিভঙ্গি, একজন অডিটর খুব মানে সমস্ত দিক খেয়াল রাখছে, সমস্ত দিক, এটা কি ওর অযোগ্যতার মধ্যে পড়ে না? এটা তো যোগ্যতা। নিরীক্ষক হলেন একজন পাহারাদার কুকুর, ঠিক আছে, হিংস্র কুকুর নয়, ঠিক আছে। নিরীক্ষক একজন হিংস্র কুকুর নয়, ঠিক আছে, পাহারাদার কুকুর, ঠিক আছে। কোন মামলার রায়, এটা একটা মামলার রায় ছিল, সেই রায়টা তোকে বলে দিচ্ছি কত নম্বর হবে এটা, এটা হবে, এটা হচ্ছে কিংস্টন কটন মিল। কি কিংস্টন কটন মিল, যে একটা মামলার রায় বেরিয়েছিল, সেই রায়ে বলা হয়েছিল যে নিরীক্ষক, নিরীক্ষক পাহারাদার কুকুর, কিন্তু হিংস্র কুকুর নয়। বলে অডিটর ইজ আ ওয়াচ ডগ বাট নট আ ব্লাড হাউন্ড। আচ্ছা, নিরীক্ষা শাস্ত্র কি? নিরীক্ষা শাস্ত্রটা কি? এটা যে নিরীক্ষা শাস্ত্র কি, এটা একটা সমাজ, গতিশীল সমাজ বিজ্ঞান। নিরীক্ষাকে বলা হয় গতিশীল সমাজ বিজ্ঞান, নিরীক্ষাকে বলা হয় গতিশীল সমাজ বিজ্ঞান। হিসাব নিকাশের কাজ শেষ হলে তখনই নিরীক্ষার কাজ শুরু হয়। মানে দেখ, নিরীক্ষা কখন হয়? ধর একটা কোম্পানিতে অডিট কখন হয়? আগে কি হবে? আগে অডিট হবে নাকি আগে অ্যাকাউন্টস হবে? অ্যাকাউন্টস হলেই অডিট হবে, তাহলে বুঝতে পারছি হিসাব নিকাশ করণের কাজ শেষ হলে নিরীক্ষার কাজ শুরু হয়, নিরীক্ষার কাজ শুরু হয়। কত সালে সিএজিআই, এর মধ্যে বললাম না কত সালে সিএজিআই, ওই কন্ট্রোলার অডিট জেনারেল ইন্ডিয়া, কত সালে এই একটা কবে প্রবর্তিত হয়? 1960 সালে, 1965, 1970, 1971, ঠিক আছে। তো 53 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কত হবে? এটা হচ্ছে, দেখতে কত ছিল, কত সালে সিএজিআই, 1971 সালে, দেখতো সেকেন্ড পেজে ছিল। না, 1950 সালে ভারতের যাবতীয় সরকারি পরীক্ষা করার জন্য সিএজিআই নামে একটি পদ সৃষ্টি করা হয়। বলছে 1971 সালে এই আইনটা, আমাকে আইন বলেছে, কবে আইন প্রবর্তিত হয়? 1971 সালে, আইন হচ্ছে 1971। অডিট শব্দের অর্থ কি? আগেই বলেছি, শ্রবণ করা, ঠিক আছে। নিরীক্ষা ব্যবস্থার প্রাথমিক স্তরে নিরীক্ষার পরিধি ছিল অত্যন্ত কি? নিরীক্ষার প্রাথমিক স্তরে নিরীক্ষার পরিধি কি ছিল? সংকীর্ণ, ব্যাপক, গতিশীল, স্থিতিশীল। স্থিতিশীল ছিল, স্থিতিশীল। বর্তমানে নিরীক্ষার উদ্দেশ্য কবে ভাগ করা যায়? বর্তমানে নিরীক্ষার উদ্দেশ্য ক রকমের উদ্দেশ্য আছে? 56 নম্বরটা দেখ। দুই ভাগে, মুখ্য উদ্দেশ্য, গৌণ উদ্দেশ্য। নিরীক্ষার হিসাব সংক্রান্ত উদ্দেশ্যের মধ্যে কোনটি উল্লেখযোগ্য? হিসাব সংক্রান্তের মধ্যে কোনটা উল্লেখযোগ্য? আর্থিক বিবরণের সত্যতা নিরূপণ, কোনটা হবে? নাকি তোর তোর আর্থিক বিবরণ অনুমোদন, হিসাবের ভুল ত্রুটি উদ্ঘাটন, নাকি আর্থিক বিবরণী সংশোধন? হিসাবের ভুল ত্রুটি উদ্ঘাটন করা নিরীক্ষা হিসাব উদ্দেশ্যের মধ্যে উল্লেখযোগ্য, ভুল ত্রুটি উদ্ঘাটন করা। অভিজ্ঞ নিরপেক্ষ নিরীক্ষক দ্বারা নিয়মিতভাবে হিসাব পরীক্ষিত হলে প্রতিষ্ঠানে কি বৃদ্ধি পায়? সুনাম বৃদ্ধি পায়, সুনাম বৃদ্ধি পায়। নিরপেক্ষ নিরীক্ষকের দ্বারা পরীক্ষিত হিসাব ড্যাশ গ্রহণযোগ্য সাক্ষ্য প্রমাণ হিসেবে গৃহীত হয়। নিরপেক্ষ নিরীক্ষকের দ্বারা পরীক্ষিত হিসাব কার কাছে সাক্ষ্য প্রমাণ হিসেবে গৃহীত হয়? শেয়ার হোল্ডারদের কাছে, আদালতের কাছে, শ্রমিকদের কাছে, নাকি অংশীদারদের কাছে?
মানে তুই যদি ভালো মানে একজন নিরপেক্ষ অডিটরকে দিয়ে যদি হিসাব পরীক্ষা করাস, তাহলে কার কাছে এটা মানে সাক্ষী হিসেবে সাক্ষ্য প্রমাণ হবে? এটা এটা কার কাছে সাক্ষ্য প্রমাণ হবে? এটা আদালতের কাছে সাক্ষ্য প্রমাণ হবে, আদালতের কাছে। নিরীক্ষক প্রধানত ড্যাশ সংক্রান্ত কাজে পারদর্শী। নিরীক্ষক কোন কাজে পারদর্শী? হিসাবে পারদর্শী, নিরীক্ষায় পারদর্শী, গবেষণায় পারদর্শী নাকি বিজ্ঞানে পারদর্শী? নিরীক্ষক নিরীক্ষক প্রধানত নিরীক্ষা সংক্রান্ত কাজে পারদর্শী, নিরীক্ষা সংক্রান্ত কাজে পারদর্শী। একজন পেশাদার নিরীক্ষককে যোগ্যতা অর্জন করতে হলে, ঠিক আছে, তাই কি হতে হবে? চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে। নিরীক্ষার উল্লেখযোগ্য সাধারণ যোগ্যতা কি? উল্লেখযোগ্য সাধারণ যোগ্যতা কোনটা? আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত বিকৃত মস্তিষ্ক ও সাধারণ অযোগ্যতা বলেছে। অযোগ্যতা মানে বিকৃত মস্তিষ্ক, অযোগ্যতা বিকৃত মস্তিষ্ক। ৬২টা সি হবে। বলছে নিরীক্ষার উল্লেখযোগ্য সাধারণ অযোগ্যতা, বিকৃত মস্তিষ্ক তো হবে, আবার হিসাব শাস্ত্রের জ্ঞানের অভাব, এটাও তো অযোগ্যতার মধ্যে পড়ে। দুটোই তো অযোগ্যতা লাগে, দেখো সাধারণ অযোগ্যতা বলেছে, দুটোই অযোগ্যতা। এই যে সাধারণ অযোগ্যতার মধ্যে কি করে বলতো? এই যে সাধারণ অযোগ্যতার মধ্যে পড়ে হিসাব শাস্ত্রের জ্ঞানের অভাব, সাধারণ অযোগ্যতা, আইন জ্ঞানের অভাব, যান্ত্রিক হিসাব নিকাশের অদক্ষতা, ভাষা সম্পর্কে জ্ঞানের অভাব, আর সততার অভাব। তাহলে এইটা হবে, এই অ্যান্সার বিকৃত মস্তিষ্ক দৃশ্য, এটা সাধারণ অযোগ্যতার মধ্যে পড়ে। সাধারণ অযোগ্যতার মধ্যে বিকৃত মস্তিষ্ক পড়ে না, হিসাব শাস্ত্রের জ্ঞানের অভাবটা পড়ে। ভারতে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আইন প্রবর্তিত হয় কত সালে? ১৯৪৯। সত্য মিথ্যা বলতে হবে। বলছে মানব সভ্যতার ইতিহাস আলোচনা করলে দেখা যায় বহু প্রাচীনকাল থেকে ভারতে হিসাব ও নিরীক্ষা ব্যবস্থা চালু ছিল। প্রাচীনকালে আর্থিক লেনদেনের পরিমাণ খুব কম, তাই সেই যুগে হিসাবের পদ্ধতি ছিল খুব সহজ সরল। হ্যাঁ, এটা ঠিক। সেই সময় ব্যবসায়ীরা নিজেই নিজেদেরকে কারবারের হিসাব পরীক্ষা করত এবং তার নির্ভরতা যাচাই করত, এটাও ঠিক। মানব সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে বিনিময় প্রথার বিলুপ্তি ঘটে। মানব সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে বিনিময় প্রথার বিলুপ্তি ঘটে, তাই সেই সময় থেকে হিসাব রক্ষণ নিরীক্ষার আর কোনো প্রয়োজন ছিল না। এটা তো ভুল। তারা বলছে কি হিসাব রক্ষকগণ যদি দায়িত্বশীল হন, তাহলে হিসাব রক্ষণে ভুলের সম্ভাবনা থাকে না, ফলে নিরীক্ষার প্রয়োজন নেই, এটাও তো ভুল। তার মানে কি হবে? কারেক্ট অ্যান্সার একেরটা হবে, মানে এ হবে। এ হবে ১ আর ২ সত্য, ৩ আর ৪ ভুল। এবার বলছে নিরীক্ষার সামনে বিশ্লেষণ করলে নিরীক্ষার প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি বোঝা যায়। যেমন নিরীক্ষা হলো আর্থিক বিবরণী সমালোচনামূলক, বিশ্লেষণমুখী এবং নিয়মানুগ পরীক্ষা। মানে নিরীক্ষার সংজ্ঞা পড়লে তুই ভালো বুঝতে পারবি এটা। নিরীক্ষাটা কি? একটা আর্থিক বিবরণী সমালোচনামূলক, বিশ্লেষণমুখী আর নিয়মানুগ পরীক্ষা, এটা ঠিক। ঠিক আছে। ২ একটা হিসাব পরীক্ষার জন্য কোনো প্রতিষ্ঠানের কোন নির্দিষ্ট হিসাব খালকে ধরা হয় না। অবশ্যই হিসাব খালকে ধরা হয়, একটা নির্দিষ্ট হিসাব খালের জন্যই নিরীক্ষা করা হয়। নিরীক্ষা শেষ হলে নিরীক্ষককে নিয়োগকর্তার কাছে কোনো প্রতিবেদন পেশ করতে হয় না। নিরীক্ষা শেষ হলে নিরীক্ষককে অবশ্যই রিপোর্ট দিতে হবে শেয়ারহোল্ডার তোমার মালিকের কাছে। ঠিক আছে। তাহলে ২ আর ৩ মিথ্যা, একেরটা ঠিক, চারেরটা নিরীক্ষার জন্য হিসাব বইতে লিখিত বিভিন্ন তথ্যের সমর্থনে ভাউচার, চালান, চিঠিপত্র, অতিরিক্ত সম্পদ, ব্যাখ্যা ইত্যাদি সংগ্রহ করতে হয়। অডিটর যখন অডিট করতে হয়, এই সমস্ত ডকুমেন্ট ছাড়া অডিট করবে না, ডকুমেন্ট ওকে দিতেই হবে। ওটা সত্য। ১ আর ৪ সত্য, মানে সি এর আনসারটা হবে। নিরীক্ষার উল্লেখযোগ্য হিসাব সংক্রান্ত উদ্দেশ্যগুলো কি? নিরীক্ষার উল্লেখযোগ্য হিসাব সংক্রান্ত উদ্দেশ্যগুলো কি? হিসাবের ভুল ত্রুটি অনুসন্ধান উদ্ঘাটন করা ঠিক, জুয়া-চুরি কারচুপি উদ্ঘাটন করা ঠিক। ঠিক আছে তো? তারপরে ভুল ত্রুটি জুয়া-চুরি যাতে আর না ঘটার ব্যবস্থা করা, এটাও ঠিক। ৩ টেও ঠিক। তাহলে কি হবে? সিটা ঠিক, ৪ টা ভুল আছে। ৬৭ কারবারের দিক থেকে নিরীক্ষার সুবিধা কি? কারবারের দিক থেকে নিরীক্ষার সুবিধা।
ভুল ত্রুটি ও জাল জুয়া উদ্ঘাটন করা হয় না সুবিধা, সুষ্ঠু হিসাব রক্ষণ করার সুবিধা, আর্থিক কাজ করার প্রকৃত সত্য ন্যায্য চিত্র প্রকাশ করার সুবিধা, নিরীক্ষিত হিসাবে নির্ভরযোগ্যতা বেশি বলে ব্যাংক থেকে ঋণ সংগ্রহের সুবিধা। এটাও সবকটা সত্য হচ্ছে, দিই হবে। নিরীক্ষার অসুবিধার মধ্যে কোনগুলো পড়ে? পরিচালনগত অদক্ষতা, প্রকাশে অক্ষমতা, বর্তমানে দক্ষ নিরীক্ষকের অভাব, এটা তো অসুবিধার মধ্যে পড়ে। ঠিক আছে, এটা ঠিক লাগছে। পরিচালনগত অদক্ষতা, প্রকাশে অক্ষমতা, ঠিক আছে, এটাও ঠিক লাগছে, এই দুটো ঠিক। এই দুটো অসুবিধার মধ্যে পড়ে। কিন্তু প্রথমটা কি বলছে, কোন নির্দিষ্ট হিসেবে কোনো ভুল নিরীক্ষার দ্বারা যে কোনো পরবর্তী বছর উদ্ঘাটন করা সম্ভব হয়। মানে এই বছর যদি অ্যাকাউন্টে ভুল হয় পরের বছর ধরা যায়, এটা ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। নিরীক্ষার মাধ্যমে প্রতিষ্ঠানের সব উদ্দেশ্য পূরণ করা সম্ভব নয়। নিরীক্ষার মাধ্যমেই একমাত্র, নিরীক্ষার মাধ্যমে যদি সবকিছু করা না যায় তাহলে কার মাধ্যমে হবে? নিরীক্ষার মাধ্যমেই প্রতিষ্ঠানের সমস্ত উদ্দেশ্য পূরণ করা সম্ভব নয়। তার মানে নিরীক্ষার অসুবিধা কোনটা? দেখ, নিরীক্ষার অসুবিধার মধ্যে 2 আর 3 অসুবিধার মধ্যে পড়ছে, কিন্তু 1 আর 4 কিন্তু অসুবিধার পয়েন্ট নয়। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? ডিটা, নাকি সরি বিটটা, বিটটা হবে অ্যান্সার। 68 অ্যান্সার হবে বি। এবার মেলাতে হবে। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আইন চালু হয় কবে? 1949 সালে। কোথায়? একেরটা হবে তোর ডি। কম্পট্রোলার জেনারেল অ্যাক্ট কবে প্রবর্তিত হয়? এখানে বলো 1971 সালে। দুয়েরটা হবে এ। এখানে একটা কাজ করবি বাড়িতে, এটা হয়ে যাওয়ার পর, ক্যামেরা হয়ে যাওয়ার পর বাড়িতে একটা কাজ করবি, এই যে কোন আইন কত সালে চালু হয়েছে, কোন আইন মানে কত সালে চালু, এই নাম লিখবি, এই নামগুলো লিখবি, কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো লাইনের মধ্যে লিখবি, তাহলে কিছু সুবিধা হবে। তাহলে দেখবি এক পাতার মধ্যে নোট তৈরি হয়ে যাবে, এক পাতায়। আমি দাগ দিয়েছি, পড়া হয়ে গেলে আমি দাগ দিয়েছি কোন কোন লাইনগুলো ইম্পর্টেন্ট, সেই লাইনগুলো এক জায়গায় তুলবি। আচ্ছা, যেমন কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্ট কবে চালু হয়েছিল? সিএ চালু হওয়ার 10 বছর পর, সিআই চালু হওয়ার 10 বছর পর, মানে 1959। 1959, এটা বি হবে। আর ইন্ডিয়ান কোম্পানি অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট কবে হয়েছিল? ইন্ডিয়ান কোম্পানি অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট বলতে পারবি? মানে এটা ওই অনুযায়ী না, তুই এটা পরের দিন পরের ক্লাসে তুই জানতে পারবি, পরের ক্লাসে বিজনেসে জানতে পারবি। বিজনেস এখন আমরা যে বর্তমানে কোম্পানি আইন করেছি 2013 সালে, 2013 সালে। তাহলে চারেরটা কি হবে? চারেরটা হবে সি, চারেরটা হবে সি, চারেরটা হবে সি। মানে কি হচ্ছে দেখ, ডি এ বি সি, ডি এ বি সি। এক একটা হচ্ছে 69টা এ হচ্ছে রে 70। নিরীক্ষার মুখ্য উদ্দেশ্য আগেই বলেছি। এতগুলো পড়ার পরে একটা আইডিয়া হয় যে নিরীক্ষার মুখ্য উদ্দেশ্য কি? ভুল ত্রুটি না, মুখ্য উদ্দেশ্য ভুল ত্রুটি না। দেখ মুখ্য উদ্দেশ্য কি ছিল? দেখ, প্রতিষ্ঠানের প্রণীত হিসাবের এবং আর্থিক বিবরণ সত্য নিরূপণ করা, এটা মুখ্য উদ্দেশ্য, প্রাথমিক উদ্দেশ্য সেটাই। তাহলে এক একটা হচ্ছে কি সি। ঠিক আছে, এক একটা সি মুখ্য উদ্দেশ্য, তাই তো? তাহলে এক একটা হবে সি। তারপর কি ছিল? হিসাব সংক্রান্ত নিরীক্ষার উদ্দেশ্য কোনটা? ভুল ত্রুটি ও প্রতারণা খুঁজে বার করা। তারপর হিসাবের চুয়াচুরি বা কারচুপি উদ্ঘাটন করা। আর সামাজিক উদ্দেশ্য কোনটা ছিল? মূলধন ক্ষয় বন্ধ করা। এটা তো বুঝতেই পারছিস, তিনেরটা হবে এ। দুয়েরটা হবে ডি। হিসাব এবং নিরীক্ষার উদ্দেশ্য কি? হিসাবে চুয়াচুরি বা কারচুপি উদ্ঘাটন করা, এটা হবে ডি। আর নিরীক্ষার সাধারণ উদ্দেশ্যের মধ্যে কি পড়ে? ভুল ত্রুটি ও প্রতারণা খুঁজে বার। চারেরটা হচ্ছে 71। হিসাব নিকাশকরণের উদ্দেশ্য। এবার দেখ, এটা কিন্তু অডিট বলেনি, আগেরটা নিরীক্ষার উদ্দেশ্য বলতে পারে। হিসাব নিকাশ মানে অ্যাকাউন্টস এর কোশ্চেন, এটা অ্যাকাউন্টস। তো বলছে বলো হিসাব নিকাশকরণের উদ্দেশ্য কোনটা? হিসাব নিকাশকরণের উদ্দেশ্য কোনটা, এটা তোকে বলতে হবে। হিসাব নিকাশকরণের উদ্দেশ্য একটি নির্দিষ্ট ফলে আর্থিক লেনদেনগুলি লিপিবদ্ধ ও শ্রেণীবদ্ধ করা। ঠিক আছে, তো এটা হচ্ছে এক একটা হবে বি। হিসাব নিকাশকরণের পরিধি কোনটা? আর্থিক লেনদেনগুলি লিপিবদ্ধ করা এবং তা থেকে চূড়ান্ত হিসাব তৈরি করা, এটা হচ্ছে পরিধি। দুয়েরটা হবে সি। কাজের ব্যাপ্তি। কাজের ব্যাপ্তি কি? কাজ কি সারা বছর ধরেই চলে? কাজের ব্যাপ্তি কি? কাজ কতদিন ধরে? সারা বছর ধরে চলে। তিনেরটা এ। চারেরটা কাজের ধরন, বলে কাজের দৃষ্টিভঙ্গি হলো গঠনমূলক। চারেরটা হবে A। নিরীক্ষার পেশাগত যোগ্যতা কি হওয়া দরকার? নিরীক্ষার পেশাগত যোগ্যতা কি হওয়া দরকার?
নিরীক্ষার পেশাগত যোগ্যতা কি হওয়া দরকার? বলছে বিধিবদ্ধ প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিরীক্ষককে চার্টার্ড অ্যাকাউন্ট হতে হবে। দেখ একজন নিরীক্ষকের একজন কোনো কোম্পানিতে অডিটর হতে হবে, অডিটর হতে চায়। আজকে কোনো একজন কোনো একটা কোম্পানি অডিটর হবে হিসেবে নিযুক্ত হতে, তাহলে তার কি হতে হবে? সিএ হতে হবে। তাহলে কি হতে হবে? একের অ্যান্সারটা কি হতে হবে? সি। দুয়েরটা নিরীক্ষকের সাধারণ যোগ্যতার মধ্যে কোনটা পড়ে? আইনের জ্ঞান। সাধারণ যোগ্যতার মধ্যে কি হবে? সাধারণ যোগ্যতা কি আইনের জ্ঞান থাকতে হবে। দুয়েরটা হচ্ছে টি। নিরীক্ষকের ব্যক্তিগত যোগ্যতা কি থাকতে হবে? ব্যক্তিগত যোগ্যতা নিরীক্ষকের সতর্ক দৃষ্টিভঙ্গি দিয়ে নিরীক্ষার কাজ পরিচালনা করতে হবে। তিনেরটা হবে বি। এবং লাস্ট তারেরটা নিরীক্ষক জ্ঞানগত যোগ্যতা বর্তমানে অধিকাংশ শিল্প প্রতিষ্ঠানে কম্পিউটারের মাধ্যমে হিসাব তৈরির কাজ সম্পাদিত হয়, যেগুলি সম্পর্কে নিরীক্ষক জ্ঞান থাকা দরকার। চারেরটা হবে এ। বিবৃতি সঠিক ব্যাখ্যা বা কারণ চিহ্নিত করো। প্রাচীন কাল থেকে হিসাব ও নিরীক্ষা ব্যবস্থা চালু ছিল, তবে সেই যুগে হিসাব রক্ষণ পদ্ধতি ছিল খুব সহজ ও সরল। প্রাচীনকালে লেনদেনের পরিমাণ খুব কম ছিল। প্রাচীনকালে লেনদেন হতো পণ্য বিনিময় কোথায়? প্রাচীনকালে মানুষের চাহিদা ছিল কম। প্রাচীনকালে হিসাবে কাটছু প্রবণতা ছিল না। মানে এই যে বিবৃতি বলছে, বিবৃতির মেন কারণ কোনটা হতে পারে? তো কোশ্চেনের মধ্যে অ্যান্সার আছে লুকিয়ে। এবার তোকে খুঁজতে হবে, জাস্ট একটু ভাবতে হবে এটা কি হতে পারে। প্রাচীনকালে হিসাব ও নিরীক্ষা ব্যবস্থা চালু ছিল প্রাচীনকাল থেকে, তবে সেই যুগে হিসাব রক্ষণ পদ্ধতি ছিল খুব সহজ সরল। কেন? সেই সময় লেনদেন খুব কম ছিল। সেই সময় ভালো করে আরো একবার পড়। প্রাচীনকাল থেকে হিসাব ও নিরীক্ষা ব্যবস্থা চালু ছিল, মানে অনেক বহু প্রাচীনকাল থেকে চালু ছিল। আর সেই সময় খুব সহজ সরল ছিল। কেন সহজ সরল ছিল? কারণ তখন লেনদেনই ছিল না। কোথায়? লেনদেন তো খুব কম ছিল। তাহলে এটা কারেক্ট অ্যান্সার হবে এ। ৭৪। লুকা প্যাসিওলি লেখা গ্রন্থটি বর্তমান যুগে হিসাব রক্ষণ পদ্ধতির আদি ও প্রথম গ্রন্থ হিসেবে বিবেচিত হয়। বল, ভাব দেখি, এটা আমি বলেছিলাম, আজকেই বললাম। লুকা প্যাসিওলি কে ছিল? লুকা প্যাসিওলি ছিলেন হিসাব বিদ্যার জনক। তিনি কি করেছেন? কি লিখেছিলেন? দ্রুতর্পা দাখিলা পদ্ধতি প্রবর্তন করেছিলেন, তাই তো? তো বলছে লুকা প্যাসিওলির লেখা বইটা বর্তমান যুগের হিসাব নিকাশকরণে আদি ও প্রথম গ্রন্থ হিসেবে বিবেচিত হয়। সত্যি ওটা আদি এবং অনেক পুরনো এবং প্রথম বই। ঠিক আছে? এই বইতে নিরীক্ষার পদ্ধতি আলোচনা করা হয়েছে। এই বইতে নিরীক্ষার পদ্ধতি আলোচনা করা ছিল না। কি আলোচনা করা হয়েছে? দ্রুতর্পা দাখিলা পদ্ধতি। তাহলে ভাব কোনটা হতে পারে অ্যান্সার? বি। ৭৫ নিরীক্ষার গৌণ উদ্দেশ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো, দেখ নিরীক্ষার গৌণ উদ্দেশ্য দুটো ছিল, একটা হিসাব সংক্রান্ত উদ্দেশ্য ছিল আর একটা সামাজিক উদ্দেশ্য ছিল। হিসাব সংক্রান্ত উদ্দেশ্যের মধ্যে কোনটা মেইন ছিল? এ হবে। বুঝে গেলি ৭৫টা এ হবে, বলতে হবে না ৭৫টা এ হচ্ছে। ৭৩টা নিরীক্ষার বহুবিধ সুবিধা থাকলেও এর কিছু অসুবিধাও আছে। যেমন নিরীক্ষার সব বিষয়ে জ্ঞান থাকতে হবে, জ্ঞান থাকা প্রয়োজন। ঠিক আছে? নিরীক্ষককে গোয়েন্দাদের মতো দূরদৃষ্টি সম্পন্ন হওয়া প্রয়োজন। ঠিক আছে? আচ্ছা, এই এ আর বি দেখে মনে হচ্ছে এটা অসুবিধা। এই আর বি অসুবিধা মনে হচ্ছে। সি যথাযথ ও যত্ন দক্ষতার সঙ্গে হিসাব পরীক্ষিত হওয়া সত্ত্বেও হিসাবে ভুল ত্রুটি থেকে যেতে পারে। অনেক সময় সুচতুরভাবে হিসাবে কারচুপি হলে নিরীক্ষক তা উদ্ঘাটন করতে পারেন না। তার মানে এটা কিন্তু নিরীক্ষার একটা অসুবিধা, ধরতে পারে না। বাকি সব করাই নিরীক্ষার সুবিধার মধ্যে। মানে বলছে নিরীক্ষার অনেকগুলো সুবিধা থাকলেও এর বেশ কিছু অসুবিধা আছে। ঠিক আছে? এর ব্যাখ্যাটা এখানে দিবে, সিটটা হতে পারে। লাস্ট কোশ্চেন, হিসাব নিকাশকরণ যেখানে শেষ, নিরীক্ষা সেখান থেকে শুরু। ঠিক আছে তো? তো কি বলছে? নিরীক্ষার উদ্দেশ্য হলো হিসাব বইতে লিপিবদ্ধ লেনদেনগুলোর যথার্থতা ও নির্ভুলতা পরীক্ষা করা। তাই হিসাব নিকাশকরণ শেষ হলে নিরীক্ষা শুরু হয়। এখান থেকে কি কি কোশ্চেন ইম্পর্টেন্ট, মানে কোন কোন লাইনগুলো এমসিকিউ, সব এমসিকিউ বেড়েই যাবে, মানে সমস্ত এমসিকিউ করতে পারবে। যে লাইনগুলো ইম্পর্টেন্ট করেছিলাম, লুকা প্যাসিওলি যে বইটা লিখেছিল সেই বইটা হিসাব নিকাশকরণের আদি ও প্রথম গ্রন্থ নামে পরিচিত। যে লাইনগুলো বলছি, এই লাইনগুলো ভালো করে ইম্পর্টেন্ট, এইগুলোই পড়বি, আর কিছু পড়ার দরকার, তাহলে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এই যে ১৯৪৯ সালে দ্য চার্টার্ড অ্যাকাউন্ট অফ অ্যাক্ট চালু হয়।
এই আইসিআই এর ফুল ফর্ম কি? দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া, আইসিআই নামে পরিচিত। এই এই সংস্থাটা মানে আইসিআই সংস্থাটা মানে এখানে এই পরীক্ষায় যদি কেউ পাশ করে তাহলে তো সে নিরীক্ষক এই পরীক্ষায় পাশ করতে হবে। এই যে এই সংস্থা কর্তৃক পরিচালিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এই সংস্থার সভ্য হিসেবে সভ্য মানে মেম্বার হবে, ঠিক আছে, এবং তারাই নিরীক্ষক রূপে কাজ করার যোগ্য হিসেবে বিবেচিত হন। এই যে 1956 সালে নতুন কোম্পানির প্রবর্তনের পর 2013 সালে সংশোধন হয়। তাহলে আমি বলছিলাম না কবে সংশোধন হয়? 2013 সালে। 1959 সালে কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টস অ্যাক্ট চালু হয়। আচ্ছা, এখান দিয়ে এই সংখ্যাটা পড়ে নিবি, এই সংখ্যাটা জাস্ট একটু। নিরীক্ষার বৈশিষ্ট্যগুলো যে বললাম, বৈশিষ্ট্যর পয়েন্টগুলো পড়তে হবে, ভিতরে পড়ার দরকার নেই, বৈশিষ্ট্যর পয়েন্টগুলো পড়বি, ঠিক আছে, আর কিচ্ছু পড়ার দরকার নেই, বৈশিষ্ট্যর ভেতরে কিচ্ছু পড়ার দরকার নেই। নিরীক্ষার উদ্দেশ্যর ভেতরে কিচ্ছু পড়ার দরকার নেই, চারটা পড়বি, চার্টের বাইরে কিচ্ছু পড়ার দরকার নেই, ঠিক আছে, চার্টের বাইরে কিচ্ছু পড়ার দরকার নেই, বলে দিলাম এই চ্যাপ্টার পড়ে। আচ্ছা, নিরীক্ষার সামাজিক উদ্দেশ্যের পয়েন্টগুলো পড়বি, ভেতরে কিচ্ছু পড়ার দরকার নেই, শুধু পয়েন্টগুলো পড়বি, পয়েন্টগুলো। আর এছাড়া একটা লাইন দাগ দিয়েছি, কোম্পানির সামাজিক দায়িত্বের মধ্যে 2% বলেছিলাম না, গড় মুনাফার কত পার্সেন্ট সামাজিক কাজে ব্যয় করতে হবে? 2%। লাইনটা আন্ডারলাইন করে 2%। নিরীক্ষা একটি গতিশীল সমাজবিজ্ঞান। আচ্ছা, এখানে কি পড়বি দরকার নেই, নিরীক্ষাকে যে একটা গতিশীল সমাজবিজ্ঞান বলা হয় এই লাইনটা পড়ে রাখবি, নিরীক্ষাকে একটা গতিশীল সমাজবিজ্ঞান বলা হয়, ঠিক আছে, এই লাইনটা পড়ে রাখবি, বেশি পড়ার দরকার। নিরীক্ষার গুরুত্বর পয়েন্টগুলো পড়বি, গুরুত্বর পয়েন্টগুলো পড়বি, এখান থেকে এমসিকিউ বেরিয়ে আসবে, পয়েন্টগুলো পড়বি। এই যে নিরীক্ষার সুবিধার যে বলেছিলাম, সুবিধা, এই যে সুবিধা বলেছিলাম, সুবিধার এই চারটা ভালো করে পড়বি, চার, ঠিক আছে। অসুবিধার পয়েন্ট গুলো তোকে লিঙ্ক করতে করতে বলে দিলাম, অসুবিধার পয়েন্ট গুলো পড়বি। আর সেরকম কিছু নেই, হয়ে গেল, চলটা শেষ। আচ্ছা, যদি কখনো এরকম এমসিকিউ দেয়, অডিটারকে কিন্তু অ্যাকাউন্টেন্ট বলে না, অডিটার কিন্তু অ্যাকাউন্টেন্ট নয়, ঠিক আছে, অডিটারকে অ্যাকাউন্টেন্ট বলে না, ঠিক আছে। অডিটার হতে গেলে কিছু কিছু যোগ্যতা থাকতে হবে, হ্যাঁ, এই যোগ্যতাগুলো পড়বে, অডিটারকে থাকতে গেলে, অডিটার হতে গেলে কি কি যোগ্যতা থাকতে হবে? পেশাগত যোগ্যতা কি, আর সাধারণ যোগ্যতা কি? পেশাগত যোগ্যতা, সাধারণ যোগ্যতা। এই যে পেশাগত যোগ্যতা পয়েন্ট গুলো বলে দিচ্ছি। আগে অডিটর হলে পেশাগত যোগ্যতা কি কি থাকতে হবে তোর? এই দেখ, বিভিন্ন বিষয়ে জ্ঞান থাকতে হবে। আর সাধারণ যোগ্যতার মধ্যে কি কি থাকবে? তারা পেশাগত যোগ্যতা মানে পাস করতে হবে, সেটা হচ্ছে পেশাগত। যেমন সিএ, সিএ হতে হবে, দেখ এখানে কি লিখেছি, 1949 সালের সিএ অ্যাক্ট আইন অনুযায়ী তোমাকে সিএ হতে হবে, সিএ পরীক্ষায় পাস করতে হবে। কিন্তু কোনো কোম্পানির আহ পরীক্ষা হিসাব পরীক্ষার জন্য চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছাড়াও কস্ট অ্যাকাউন্টেন্টও কিন্তু নিযুক্ত হতে পারে। মানে একটা কোম্পানি যদি পরিব্যয় হিসাব পরীক্ষা করতে হয় তাহলে কস্ট অ্যাকাউন্টে যেমন পারে, তার পাশাপাশি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সরি, কস্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড অ্যাকাউন্ট দুজনেই পারে। সাধারণ যোগ্যতার মধ্যে কি কি থাকবে? বিভিন্ন বিষয়ে জ্ঞান থাকতে হবে আর ব্যক্তিগত গুণ থাকতে হবে, এই পয়েন্টগুলো, পয়েন্ট, শুধু পয়েন্ট, শুধু পয়েন্ট, আর কিছু না। ব্যক্তিগত যোগ্যতার পয়েন্ট, শুধু পয়েন্ট। আর নিরীক্ষকের অযোগ্যতা কি? পেশাগত অযোগ্যতার মধ্যে কোনটা পড়ে? বিকৃত, পাগল, গীত মস্তিষ্ক, পেশাগত অযোগ্যতার মধ্যে পড়ে পাগল। তারপর যদি কেউ দেউলিয়া হয়,
21 বছরের কম হয়, এইগুলো জাস্ট একবার করে নিবি। আর অযোগ্যতাগুলো করে নিবি, ব্যাস আর কিছু করতে হবে না। তাহলে এই টপিকটা শেষ হয়ে গেল। আগে যেইগুলো মার্ক করলাম সেই লাইনগুলো 2-3 বার পড়ে প্রিন্সিপাল আরেকবার দেখে নিবি। চল